নমস্কার স্যার, আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। এবং আমরা যেটা শুনলাম একজন বিশিষ্ট আইনজীবীর কাছ থেকে, আপনারা একটা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং অনেকগুলো প্রেক্ষাপট আছে সেই মামলার কারণ কি, পুরো বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু বলেন। অ্যাকচুয়ালি একটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয়েছিল। ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা যখন হয়েছিল সেটা তারপরে ক্যান্সেল করে দিয়েছিল। আমারই এক সহকর্মী তপন রায়পাল তার নাম, তার শাশুড়ি ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে গেছিলেন প্রিমিসেস নাম্বার 4/7/H রয়পাড়া রোড। এবার সেই ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা হচ্ছে আনরেজিস্টার্ড ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট। ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের অনেকগুলো কোভেনেন্ট ছিল, তার সঙ্গে পার্টিকুলার যিনি পূর্ণিমা বিশ্বাস, যিনি আমার কলিগের শাশুড়ি হচ্ছেন, তিনি এগ্রিয়েবল ছিলেন না এবং আলটিমেটলি উনি সেটাকে ক্যান্সেল করার জন্য আবেদন করেন প্রমোটারের কাছে। প্রমোটার সেটা শোনে না, প্রমোটার ভয় দেখায়, ভয় দেখানোর পরে তাকে শাসানি দেয়, শাসানি দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেখায়। এমতো অবস্থায় উনি তার পাওয়ার অফ অ্যাটর্নির ক্যান্সেলেশনের চিঠিও পাঠিয়ে দেন। সেগুলো সব মামলায় আছে, সেগুলো হচ্ছে ম্যাটার অফ রেকর্ড। এটা গেল একটা দিক। তারপরে কি হলো, তারপরে জাস্ট পয়লা বৈশাখের আগে আপনার 14 তারিখ রাত্রে ওখানকার কিছু অ্যান্টি সোশ্যালের সঙ্গে আমার এই কলিগের শালা মানে পূর্ণিমা বিশ্বাসের ছেলে এবং পূর্ণিমা বিশ্বাসের মেয়ে বাসন্তী রায় পাল এবং ওখানে আরো অনেকে প্রহৃত হন, মারধর করা হয়। সে মারধরগুলোর চোটে একজনের পাঁজর ভেঙে যায়, একজনের পা ভেঙে যায় এবং সেগুলোর সমস্ত মেডিকেল রিপোর্ট আছে। এগুলো সকল দেখেই 8 মেতে একটা অর্ডার হয়, যেটা কিনা অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ দিয়েছিলেন। সেই অর্ডার অনুযায়ী পুলিশকে 15 দিনের মধ্যে একটা মামলা কমপ্লেইনের দেখে এবং যাবতীয় মেডিকেল রিপোর্ট দেখে একটা রিপোর্ট ফাইল করার কথা বলা হয় এবং সেই রিপোর্টটা যদি আমার মক্কেল দিকের পছন্দ না হয় তাহলে ওনারা অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে মামলা করবেন। কিন্তু পুলিশ আজ পর্যন্ত সেটার কোনো জবাব বা কিছু তদন্ত করে ওঠেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই ঘটনার পরপরই, ওই ঘটনাটি হওয়ার পরপরই 16ই মে 2025-এ এই পূর্ণিমা বিশ্বাসকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরে তাকে কোথায় রেখেছে আজ পর্যন্ত কেউ জানে না। পুলিশ একটা ঠিকানা দিয়েছিল হেবিয়াস কর্পাস রিটটা দাখিল করার পরে। এ প্রসঙ্গে বলে রাখি, 16ই মেতে যখন বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় আমরা আবিষ্কার করেছি 16ই মেতে যে উনি আর ওই বাড়িতে নেই, কিন্তু বাড়ি থেকে এর আগেই ওনাকে নিয়ে গেছে এবং ওনার টালির বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে। এইবার আমরা হেভিয়াস কর্পাসে অনেক খোঁজাখুঁজি করার পরে, পুলিশে কমপ্লেইন করার পরে আমরা এখানে হেভিয়াস কর্পাসের একটা রিট ফাইল করি। হেভিয়াস কর্পাসের রিট ফাইল করার পরে সেই মামলা প্রথমে আসে হচ্ছে 18/6/2025-এ। 18/6/2025-এ সিটি থানার থেকে পার্টিকুলার আইও জানান তার রিপোর্টে যে উনি একটা পার্টিকুলার অ্যাড্রেসে আছেন এবং উনি এও জানান যে 16 তারিখে আমাদের কমপ্লেইন করার পরে 17 তারিখ নাকি উনি সশরীরে থানায় এসছেন। এসে আরেকটা উনি বলেছেন যে উনি ডেভেলপমেন্টে যাচ্ছেন, ডেভেলপমেন্টে যাওয়ার জন্য উনি এখন শিফটিং এ আছেন। প্রসঙ্গত বলা চলে যে এই ভদ্রমহিলা তিনটে পুলিশের কগনিজেবল প্রভিশনে কমপ্লেইন করেছেন। পুলিশ সেগুলো পার্টিকুলারলি ফর দি ইন্টারেস্ট অফ দি প্রমোটার হ্যাভ নট ইনিশিয়েটেড কোনো রকম প্রসিডিংস করলোই না, প্রিলিমিনারি এনকোয়ারিও হয়নি ওই কমপ্লেইনগুলোর। এমতো অবস্থায় 3টে কমপ্লেইন করার পরে এমতো অবস্থায় উনি আবার, এবং এই 3টে কমপ্লেইনগুলো 2025-এর মধ্যেই 24-25-এর মধ্যেই বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে কমপ্লেইনগুলো করা হয়েছে। এই সকল কমপ্লেইন করার পরে উনি আবার বলছেন 17 তারিখে উনি নাকি এসছেন, 17 তারিখে উনি নাকি এসছেন, এসে নাকি থানাতে বলেছেন যে উনি শিফটিং এ আছেন। এর সঙ্গে উনি আরেকটা কাউন্টার অ্যালিগেশন দিয়েছেন, আই এম নট অন দ্যাট। 18/6 শুনানির পরে মামলাটা আবার ফিক্সড হয়, শুনানি হয় 2রা জুলাই 2025, একদিন আগে, গতকালকে শুনানি হয়। এইবার শুনানির সময় আমরা একটা অ্যাপ্লিকেশন করি পার্টিকুলার দিনের সিসিটিভি ফুটেজের জন্য
এবং আমার যে মামলাকারী বাসন্তী রায় পাল, এই পূর্ণিমা বিশ্বাসের মেয়ে হচ্ছে, উনি পুলিশের দেওয়া ঠিকানায় গিয়ে খোঁজ করে দেখে সেই এলাকাটা হচ্ছে নাগেরবাজার থানা এলাকায়, এবং সেই ঠিকানায় পূর্ণিমা বিশ্বাস এবং তার ছেলে মানে ওনার ভাই, সহোদর ভাই ওখানে থাকে না। এই মর্মে আমরা সিসিটিভি ফুটেজ চেয়ে আবার ওই পার্টিকুলার রিট পিটিশনে আমরা একটা মামলা দাখিল করেছি। এখন প্রসঙ্গ হচ্ছে এদের সঙ্গে এই এখন তো এটা থেকে এটা পরিষ্কার যে প্রমোটার এবং পুলিশের একটা নেক্সাস চলছে, এবং এর সঙ্গে ওখানকার লোকাল কাউন্সিলররাও যুক্ত আছেন। না হলে একটা ওখানে আনঅথরাইজ কনস্ট্রাকশন করার কি করে প্রক্রিয়া করে? আনঅথরাইজ কনস্ট্রাকশন করা, এমনিতে আনঅথরাইজ কনস্ট্রাকশন এখন আর করার নিয়ম নেই মিউনিসিপ্যালিটিতে করা, তো মিউনিসিপ্যালিটি পারমিশন ব্যতি রেখে কোনো রকম কনস্ট্রাকশন করা যায় না কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী। প্রসঙ্গত এক্ষেত্রে মহামান্য উচ্চ আদালতও বলে দিয়েছেন যে কোন রকম আনঅথরাইজ কনস্ট্রাকশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমাদের শহরের জন্য ক্ষতিকারক। এছাড়া ওই প্রমোটার, যে কিনা পার্টিকুলার প্রমোটার, যে কিনা এই মামলায় একজন পার্টি, উনি বিভিন্ন সময় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে গিয়ে ভিজিট করে রেকর্ড কারেকশন করেছেন, যেটা কিনা প্রপার যে জমির রেকর্ড আছে সেটার পরিপন্থী। আমরা সে নিয়েও একটা মামলা করেছি। এমতো অবস্থায় মামলায় বিভিন্নভাবে বাধা দান, এবং ওই আমরা সন্দেহ করছি যে ওই ভদ্রমহিলা কোনো আনলফুল, ভদ্রমহিলা এবং ভদ্রমহিলার ছেলে কোনো আনলফুল কাস্টাডিতে আছে। সেখান থেকে বিভিন্ন সময় তার সই জাল করে চিঠি চাপাটি ছাড়া হচ্ছে। সেই চিঠি চাপাটিগুলো ছাড়ার পরে সে ভদ্রমহিলার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তা ওনার কোনো প্রেজেন্স, উনি চিঠি দিচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু ওনার কোনো প্রেজেন্স কোর্টে আসছে না, কারণ ওনার ট্রেসই তো নেই। একজন সাধারণ মানুষ যদি সাধারণভাবে খোঁজে তাহলে ওনার ট্রেস থাকবে না। এবং ওনার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনগুলো সুইচ অফ, ওগুলো নিশ্চয়ই ওনার কাস্টাডিতেই নেই। এইবার আপনাকে একটা চিঠি দেখাচ্ছি। এই হচ্ছে চিঠি। উনি আমাকে অ্যাড্রেস করে একটা চিঠি দিয়েছেন ওনার মামলা না করার জন্য, এবং ওনার অনেকগুলো মামলা আছে। পার্টিকুলার একটা মামলা যেটাতে কিনা পার্টিকুলার প্রিমিসেসে আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে, সেই আনঅথরাইজ কনস্ট্রাকশন বন্ধ করার জন্য মামলা। উদ্দেশ্যটা বুঝুন, আনঅথরাইজ কনস্ট্রাকশন যাতে করা যায় সেই জন্য উনি আনঅথরাইজ কনস্ট্রাকশনের, উনি যে মামলাটা ফাইল করেছেন আনঅথরাইজ কনস্ট্রাকশন না হওয়ার জন্য, সেই মামলাটাতে উনি আমাকে চিঠি দিয়েছেন একটা। সেই চিঠিতে আপনি দেখুন, এটা ওনার সই নয়। এই যে পূর্ণিমা বিশ্বাস লেখা আছে, এটা ওনার সই নয়। ওনার নাম পূর্ণিমা বিশ্বাস। পূর্ণিমা বিশ্বাস, ঠিক আছে। মামলাকারীর সই আমি খুব ভালো করে চিনি। এই 13,506 মামলাটি অফ 2025, WPA 13,506 অফ 2025 মামলাটি ফাইল করেছিল হচ্ছে ওনার কনস্টিটিউটেড অ্যাটর্নি বাসন্তী রায়পাল, যিনি সম্পর্কে ওনার মেয়ে হচ্ছে। দ্বিতীয়ত, উনি রিট অফ হেবিয়াস কর্পাস করেছেন। এখন পর্যন্ত কোনো ট্যাঞ্জেবল রিপোর্ট পুলিশ দিতে পারেনি। সমস্ত রিপোর্টিং গুলো ধোঁয়াশা, এবং আমি সন্দেহ করছি এখানে বিশাল একটা র্যাকেট জড়িত আছে। এখানে তো এটাতে আমি সন্দেহ করছি যে এখানে পুলিশ প্রমোটারের নেক্সাস তো আছেই, এছাড়াও যারা ফার্দার এম্পাওয়ার্ড তার আরো শক্তিশালী হয়ে আছে পলিটিক্যাল পার্টির ইন্ধনে। ওখানকার পুরপিতা এবং পুরমাতারা এর সঙ্গে যুক্ত। এই ব্যাপারে আমি তাদের নাম হয়তো করতে চাই না, কিন্তু আমি যেটা, আমার বক্তব্য হচ্ছে মামলায় যাতে সঠিক বিচার পাওয়া যায়, কোন রকম ভাবে এই যে চিঠিগুলো, এই চিঠিটা যে আমাকে অ্যাড্রেস করে দিয়েছে, এটাতে আমার অ্যাড্রেসটা ঠিক আছে কিন্তু আমার নামটা ঠিক নেই। এখানে উনি উনি যে আমার নামটি লিখেছেন সেটা আমার নাম নয়, কিন্তু আমার অ্যাড্রেসটা ঠিক। চিঠিটা পুরো জাল। মানে এটা করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে ওখানে আনঅথরাইজ কনস্ট্রাকশনের যে কাজটা ওনারা শুরু করতে যাচ্ছেন তাতে যাতে বাধাপ্রাপ্ত না হয়। 12 কোটি টাকা দাম ওই জমিটার দাম।
কিন্তু বলছি যে মানে স্থানীয় যে কাউন্সিলর আছে তার সাথে কি কোনো কথা হয়েছে আপনাদের? না, আমি তো উকিল হিসেবে আমার স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাদের মানে যারা মামলা করছেন আর কি, মামলাকারী, তারা কি কথা বলছে? বাসন্তী রায়পালের কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয়, দেখুন এখন এই এই সমস্ত এলাকাতে সিন্ডিকেট হয়ে গেছে, মাল ম্যাটেরিয়ালস এর সিন্ডিকেট, এটা সবাই জানে, এটা ওপেন ট্রুথ। একদম। এবার যখন প্রমোটারও সিন্ডিকেটের অংশ, আপনি যে প্রমোটিং করতে যাচ্ছে যে ভদ্রলোক, সে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে তখন সে শুধু তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে না, তার সঙ্গে ওই চ্যানেলে জড়িত সব লোকের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি ওই জমিটা, পুরো প্লট অফ ল্যান্ডটা হচ্ছে অ্যারাউন্ড বোধহয় 8 কাঠা মতো, 8 কাঠা। উনি কি করেছেন, প্রমোটার কি করেছেন, এবং ওটা মোটামুটি নর্থ ক্যালকাটার একটা ভালো জায়গায়। কোন জায়গাটা? এটা হ্যাঁ, দমদম রায়পাড়া। এবং সামনে বিস্তৃত রাস্তা আছে, 26 ফুট রাস্তা আছে, মোটামুটি মাল্টি স্টোরিড করা যাবে। স্যাংশন প্ল্যান নিয়ে হবে, স্যাংশন প্ল্যান নিয়ে ওখানে মাল্টি স্টোরিড বিল্ডিং তোলা যাবে। কারণ 8 কাঠা জমিতে তো উইদাউট স্যাংশন প্ল্যানে করার কোনো প্রয়োজনীয়তা নেই, তাই না? এটা সাধারণ বুদ্ধি লোক বুঝতে পারে। এবার প্রমোটার কি করেছে, ওই 8 কাঠা জমিটাতে উনি যে ইয়ে করেছেন, রেকর্ড করিয়েছেন আফটার গেটিং দি পাওয়ার অফ অ্যাটর্নি, সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে আনরেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি। সুপ্রিম কোর্ট 2025-এর একটা জাজমেন্টে অবজার্ভ করে দিয়েছে যে এই ধরনের রিয়েল এস্টেট প্রপার্টিজে আনরেজিস্টার্ড ডকুমেন্ট হ্যাজ নো ভ্যালু। আনরেজিস্টার্ড ডকুমেন্ট যদি 4 মাসের মধ্যে রেজিস্টার্ড না হয় সেই ডকুমেন্টটা হচ্ছে ভয়েডেবল ডকুমেন্ট। এক কারণ হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী unregistered agreement বা unregistered development agreement is required to be registered within 4 months. যদি তখনই না করে, upon tendering the fees or whatever it is, সেটা রেজিস্ট্রেশনের সময় গিয়ে রেজিস্ট্রার বলে দেবে, অ্যাসেস করে দেবে কতটা এক্সট্রা ফিস দিতে হবে ফর ডিলেড রেজিস্ট্রেশন। এবং এই ডকুমেন্টটা আজ 2 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, রেজিস্টার্ড হয়নি, রেজিস্টার করার কোনো প্রক্রিয়া না হয়নি। আমি অ্যাজ এ আইনজীবী হিসেবে মনে করি এই ধরনের রেজিস্টার্ড এগ্রিমেন্ট যদি রেজিস্টার্ড না হয়, তার ক্ষেত্রে যারা কিনা এর বেনিফিশিয়ারি, মানে হচ্ছে প্রপার্টির মালিকগণ, তারা যদি এর দ্বারা বঞ্চিত হয়, কোন রকম মামলাপত্র করতে তাদের অসুবিধা হবে। কারণ আনরেজিস্টার্ড ডকুমেন্ট রেজিস্টার্ড হচ্ছে না, এবং সেটা নিয়ে, এবং এর মধ্যে প্রমোটার যেহেতু আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট রেজিস্টার করতে গেলে ফুল প্রপার্টি ভ্যালু দিয়ে করতে হবে, তার জন্য প্রমোটার টু এসকেপ দ্যাট কস্ট এবং ওনার পাওয়ার অফ অ্যাটর্নিটাও ক্যান্সেল করে দিয়েছেন। পার্টিকুলার যে কিনা হারিয়ে গেছেন, অ্যাবডাক্টেড হয়ে গেছেন, পূর্ণিমা বিশ্বাস, আপনার 16ই মেতে তিনি 1 বছর আগে ওনার পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করে দিয়েছেন। থ্রু লেটার্স, চিঠি দিয়ে উনি রেকর্ড করেছেন, থ্রু লয়ার্স লেটার দিয়ে রেকর্ড করেছেন, এবং উনি তখনই পাওয়ার অফ অ্যাটর্নি এক্সিকিউট করেছেন ইন ফেভার অফ দি বাসন্তী রায়পাল, যে কিনা ওনার মেয়ে হচ্ছে। এই মতো অবস্থায় পুলিশের ইনভেস্টিগেশনের গতিবিধি অত্যন্ত স্লো এবং সন্দেহজনক, কারণ এর মধ্যে পুলিশ জড়িত। এই সমস্ত এটা নেক্সাস। বলছি, আমার যেটা প্রশ্ন জাগছে যে ভদ্রমহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ কি বলছে এই মুহূর্তে? পুলিশ একটা ঠিকানা দিয়েছিল, সে তো দিয়েছিল, কিন্তু সেখানে তো নেই। সেখানে নেই। নাগেরবাজার থানাতে আমরা গিয়ে ফার্স্ট প্রিলিমিনারি ইনফর্ম করেছিলাম। নাগেরবাজার থানা ওখানে গিয়ে স্পট ভেরিফিকেশন করে এসে ওখানে ওনাকে পাওয়া যায়নি। তাহলে পুলিশ, সিটি থানার পুলিশ এরকম একটা ঠিকানা কোর্টের কাছে দিল কেন? দিস ইজ এ ফার্স্ট কোশ্চেন। আমরা কোর্টের কাছে যাই উইথ আটমোস্ট স্যাংটিটি, তাহলে এরকম একটা ভুয়ো ঠিকানা দিল কেন? তার সঙ্গে সঙ্গে সমস্ত যেসব চিঠি চাপাটি হচ্ছে পূর্ণিমা বিশ্বাসের নামে, যে কিনা 16ই মে থেকে যাকে পাওয়া যাচ্ছে না,
ওনার বিরুদ্ধে যে মেশিন নিয়ে গুলি করবে সেই allegation। সেই সেই পূর্ণিমা বিশ্বাস, যাকে কিনা পাওয়া যাচ্ছে না, পুলিশ বলছে পাওয়া যাচ্ছে, এক থানার পুলিশ বলছে পাওয়া যাচ্ছে, সিটি থানার পুলিশ বলছে পাওয়া যাচ্ছে, নাগেরবাজার থানার পুলিশ ওনাকে, যেই থানাতে উনি থাকছেন সেই থানার পুলিশ ওনাকে লোকেট করতে পারছে না। তাহলে দুরকম কি করে হচ্ছে? এবং এই প্রমোটার তারপরে সেই যে কিনা, যাকে কিনা উনি মানে যাকে পাওয়া যাচ্ছে না, সে চিঠিগুলো ইস্যু করছে কি করে? কি কথাটা ভুল বললাম? একদমই। নিখোঁজ ব্যক্তি চিঠি ইস্যু করতে পারবে? কোর্ট কি বলছে এ ব্যাপারে? কোর্টের এখন পর্যন্ত কোনো অবজারভেশন নেই। কোর্ট বলছে পূর্ণিমা বিশ্বাসকে হাজির করো। আর পুলিশ করতে পারছে না। পুলিশ না, এটা এটা হচ্ছে আমাদের দুটো মামলা চলছে। একটা হেভিয়াস কর্পাসের মামলা, যেটা কিনা অ্যাপিয়ার করছে বিফোর দি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চে। আরেকটা মামলা হচ্ছে ডিমলিশনের মামলা অফ দ্য আনঅথরাইজ কনস্ট্রাকশন অন দি পার্টিকুলার প্রিমিসেস, সেটা চলছে অনারেবল জাস্টিস গরুণ কান্তের কাছে। যেই মামলার নিরিখে ওনারা হাজার কমপ্লেইন করেছেন। উনি ডেট দিয়েছেন পূর্ণিমা বিশ্বাসকে অ্যাপিয়ার করানোর জন্য 8 তারিখে, 8 জুলাই। কিন্তু ওনাকে তো কোন যেই থানার জুরিসডিকশনে সিটি পুলিশ বলেছে যেই থানার জুরিসডিকশনে উনি রয়েছেন, সেই থানার জুরিসডিকশনে ওনাকে পাওয়াই যাচ্ছে না। মানে জুরিসডিকশনাল পুলিশ অফিসার বলছে, নাগেরবাজারের পুলিশ অফিসার বলছে ওনাকে পাওয়াই যাচ্ছে না। গ্যাসওয়ালা সব ভোটার কালেকশন যারা করে তারা, ওখানকার লোকাল যারা অথরিটিস আছে, ধরুন পোস্টম্যান, যারা গ্যাস সাপ্লাই করে, তাদেরকেও পুলিশ জিজ্ঞেস করেছে। ভোটার কালেকশন ভোটার কালেকশন যারা ভোটার নাম যারা রি-এন্ট্রি, ফ্যামিলির কেউ জানে না, কেউ জানে না। আমার মানে ওনার 2 ছেলে, 1 মেয়ে, 2 মেয়ে। তো এবার 2 ছেলের মধ্যে ওনার সঙ্গে 1 ছেলে থাকতো, সেই ছেলেটিকেও পাওয়া যাচ্ছে না এবং পূর্ণিমা বিশ্বাসকেও পাওয়া যাচ্ছে না। ওই মার্ডার হয়ে গেছে কিনা ছিল জানি না। এখন উনি আদৌ জীবিত না মৃত সেটা স্পষ্ট নয়, কিন্তু উনি ওনার নামে চিঠি চলে যাচ্ছে। এবার উনি এই কোর্টের বিরুদ্ধে এইবার উনি 15/12/2024 উনি প্রমোটারের বিরুদ্ধে সিটি থানায় কমপ্লেইন করেছেন। মেশিন দিয়ে গুলি করবে। আবার ডিজি নর্থ মানিকতলাতেও বলেছেন, সেখানে বলেছে যে প্রমোটার ওনার বাড়িতে এসে হুমকি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়েছেন এবং তাদের সাথে পুতুল দাস, কালী, মানি দাস, মামুনি দাস এবং কার্ফু সরকার, বিশেষ সরকার, গোবিন্দ সরকার, এরা সবাই মিলে আসে এবং হুমকি দিয়ে যায় যে রিভলভার দেখিয়ে যে ওনাকে প্রাণনাশের হুমকি দেয়। তাহলে এই চিঠিগুলোতে এই দেখুন পূর্ণিমা বিশ্বাসের আসল সই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আসল সই। তাহলে আমাকে যে চিঠিটা দিল পূর্ণা বিশ্বাস, এই চিঠিতে সেই সই দেখা যাচ্ছে না, সেই নাম হচ্ছে অন্য। এবার চিঠির কন্টেন্টটা দেখুন, ইংরেজিতে লেখা। এই দুটো পাতা আমি একটু নিয়ে নেব। হ্যাঁ, এই চিঠির কন্টেন্টটা দেখুন। চিঠির কন্টেন্টটা হচ্ছে ইংরেজিতে লেখা। উনি বাংলায় লিখতে পারেন। উনি ভালো করে, ইংরেজি তো বোঝা দূরেই থাক, উনি ভালো করে বাংলায় লিখতে পারেন না। তার মানে উনি আদৌ এই কন্টেন্টের সঙ্গে পরিচিত কিনা আমার সেটা খুব ডাউটফুল লাগছে।